আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো বেসিক্যালি জ্যাম, জেইউ মানে বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটি, আইএসসিএস কাল্টিভেশন থেকে, তারপরে ডিইউ দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ, তারপর বিএইচইউ, এই সমস্ত যে এন্ট্রান্স এক্সাম রয়েছে সেই এন্ট্রান্স এক্সামগুলোতে আসে। এই কোয়ান্টাম মেকানিক্স থেকে যে ইম্পর্টেন্ট মানে টপিকগুলো থেকে যে প্রশ্ন আসে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোই বেসিক্যালি আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? যেগুলো করে গেলে তোমরা এই যে কম্পিটিটিভ এক্সাম, এই কম্পিটিটিভ এক্সামসগুলো তোমরা যদি দাও তাহলে সেই কোয়েশ্চেনগুলো তোমরা পাবে, ঠিক আছে? প্রথম যে টপিকটা আমি রেখেছি সেটা কি, বেসিক্যালি ফটো ইলেকট্রিক ইফেক্ট। খুব খুব ইম্পর্টেন্ট এটা। এইখান থেকে তুমি জ্যামে বলো, আইএসসিএস বলো, জেইউ বলো, মানে সব জায়গাতে তুমি কোয়েশ্চেন পাবে তুমি, ঠিক আছে? এমএসসি এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য এই যে টপিকটা ফটো ইলেকট্রিক ইফেক্ট খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা সবাই জানি, বেসিক্যালি এইচএসও ছিল, ঠিক আছে? ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা কি হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার, সেটা এখানে কি হয় এইচ নিউ হচ্ছে গিয়ে ফোটনের মানে ইনসিডেন্ট ফোটনের এনার্জি মাইনাস এটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, মানে এইচ নিউ জিরো হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে মেটেরিয়ালটার উপর লাইটটা এসে পড়ছে। সাপোজ এইটা হচ্ছে তোমার মেটেরিয়ালটা রয়েছে, ঠিক আছে? এখানে ইলেকট্রনসগুলো রয়েছে। এবার এই মেটেরিয়ালসটার উপরে লাইট এসে পড়ছে, এই লাইট এসে পড়লো, ঠিক আছে? টপমোস্ট লেয়ার থেকে যে ইলেকট্রনটা ইজেক্ট হয়ে অ্যাকচুয়ালি সারফেসে চলে আসলো। এইখান থেকে সারফেসে আসতে যে এনার্জি লাগে সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রনটা এখান থেকে সারফেসে আসতে মিনিমাম একটা ফ্রিকোয়েন্সির লাইট আমাকে ফেলতে হবে, সেটা হচ্ছে তোমার কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে ডাব্লিউ নট হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, তাহলে ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু এইচ নিউ নট হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যে এই মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট যদি পড়ে তবেই কিন্তু ইলেকট্রনটা বেরোবে, এবং মানে সারফেস থেকে জাস্ট বেরোনোর উপক্রম হবে, কিন্তু বেরোবে না, সারফেস থেকে বেরিয়ে যাবে না। জাস্ট যদি তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে একটুখানি বেশি ফ্রিকোয়েন্সি লাইট হলে তাহলে কি সারফেস থেকে জাস্ট বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? এবার এইটা কি ভিজির হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা কি করে বের করবো আমরা? ই হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ, তাহলে ই ইন্টু ভি নট, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, যেটা আমরা বেসিক্যালি অ্যানোড প্লেটে অ্যাপ্লাই করছি, সেটা ইকুয়াল টু কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। মানে যে ইলেকট্রনটা আসছে, সাপোজ এই যে ইলেকট্রনটা এদিকে আসছে, আর এটা হচ্ছে তোমার অ্যানোড প্লেট। অ্যানোড প্লেটে ইলেকট্রনটা আসবে, তাহলে অ্যানোড প্লেটে আমরা একটা কি এবার নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যদি পোটেনশিয়াল ভি জিরো হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কতখানি হবে? ই ইন্টু ভি জিরো হবে, ফাইন। এবার ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসছে, তার একটা কাইনেটিক এনার্জি রয়েছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে? এইবার এর যে কাইনেটিক এনার্জি এবং এখানে যে আমি পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করেছি তা যদি সমান হয়ে যায়, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, এখানে কি নেগেটিভ পোটেনশিয়াল দিয়েছি, তাহলে তারা কী করবে? পরস্পর রিপেল করবে। তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জিটা এটা কি করছে? বেসিক্যালি ইলেকট্রনটাকে বাধা দিচ্ছে, মানে ওকে এই অ্যানোড প্লেটে আসতে বাধা দিচ্ছে। তাহলে কি বেসিক্যালি এর এনার্জি আর এর এনার্জি যদি সমান হয়ে যায় তাহলে কি ইলেকট্রনটার কি অ্যানোড প্লেটে পৌঁছতে পারবে না। তাহলে সেটাই কি বেসিক্যালি স্টপিং পোটেনশিয়ালের কন্ডিশন, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি ই ভি জিরো ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মানে যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, সেটা কত আবার? এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তাহলে সেটা লিখতে পারি আমরা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আরেকটা নোট যেটা তোমরা অবশ্যই করে রাখবে, যেটা জানলে পরে কি এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যে প্রশ্নগুলো দেবে সেগুলো করতে সুবিধা হবে। সেটা কি বেসিক্যালি এইচসি হচ্ছে তোমার একটা ভ্যালু রয়েছে, এটা কত? 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে তোমার এইচসির ভ্যালুটা, ফাইন। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক সেটা কি বেসিক্যালি কম্পটন ইফেক্ট। এটা খুব খুব ইম্পর্টেন্ট। তো কম্পটন ইফেক্টটা কি বেসিক্যালি দেখো, এই যে একটা ফোটন যখন একটা ইলেকট্রনের উপর যখন গিয়ে পড়ে তখন কি স্ক্যাটারিং ঘটে, মানে কি অ্যাকচুয়ালি কি এই যে ফোটনটার যে এনার্জিটা অবশ্যই ইলেকট্রনের যে এনার্জি তার থেকে একটু বেশি হতে হবে। মানে ফোটনটা বেসিক্যালি এক্স রে অথবা তোমার গামা রে এই ধরনের লাইট কিন্তু তোমাকে ফেলতে হবে, ঠিক আছে? তার ফলে কিন্তু কম্পটন ইফেক্ট ঘটবে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে কিন্তু গামা রে ফেললে কিন্তু ঘটবে না। মানে এটাও কি এটা ম্যাটারের সাথে লাইটের ইন্টারাকশন, আগেরটাও কিন্তু মানে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট সেটাও কিন্তু ম্যাটারের সাথে লাইটের ইন্টারাকশন। তবে আগেরটা বেসিক্যালি কি যে এনার্জিটা সেটা ভিজিবল রেঞ্জে হলেও হবে বা এক্স রে হলেও হবে, কিন্তু কম্পটন ইফেক্ট ঘটাতে গেলে অবশ্যই তোমার এনার্জিটা হয় এক্স রে অথবা গামা রে তোমাকে ইউজ করতে হবে, যার ফলে কি হয় এই ইলেকট্রনটা অ্যাজ এ ফ্রি হিসেবে ট্রিট হয়, মানে বাউন্ড ইলেকট্রন হিসেবে ট্রিট হয় না। ফটো ইলেকট্রিক ইফেক্টে ইলেকট্রনটা বাউন্ড
হিসেবে ট্রিট হয়, বাট কম্পটন ইফেক্টের ক্ষেত্রে ইলেকট্রনটা ফ্রি হিসেবে ট্রিট হয়। ফাইন, তাহলে একটা ফোটন যখন ইলেকট্রনের গায়ে যখন পড়ছে তখন কি হচ্ছে, ইলেকট্রনটা রিকয়েল হচ্ছে একটা অ্যাঙ্গেলে, সেটা ধরলাম বিটা অ্যাঙ্গেল, হ্যাঁ এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলতে পারি বা রিকয়েল অ্যাঙ্গেল বলতে পারি। আর ফোটনটা স্ক্যাটার্ড করে চলে যাচ্ছে, স্ক্যাটারিং হচ্ছে ফোটনের, সেটা কি বেসিক্যালি এইদিকে যাচ্ছে একটা অ্যাঙ্গেল নিয়ে, আলফা অ্যাঙ্গেল নিয়ে, সেই আলফাটা হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তো যে লাইটটা পড়েছিল তার যে ইনসিডেন্ট যে এনার্জি, এটার মতো এইচ নিউ, যখন স্ক্যাটার হলো মানে স্ক্যাটারিং যখন হলো তখন তার এনার্জি কত, এইচ নিউ প্রাইম। ওকে, তাহলে এই যে নিউ প্রাইমটা কিন্তু অবশ্যই লেস দ্যান নিউ, মানে প্রথমে এনার্জি নিশ্চয়ই বেশি ছিল, তারপরে কি এই এনার্জি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এইদিকে গেছে একটা এইদিকে গেছে, মানে একটা ইলেকট্রনকে দিয়েছে কিছুতে আর ফোটনটাকে স্ক্যাটার করে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে কতখানি ওয়েভলেন্থে শিফট হলো সেটা বের করতে পারি। মানে এখানে প্রথমে ওয়েভলেন্থ ছিল ল্যামডা, পরে যখন স্ক্যাটারিং হলো তখন ওয়েভলেন্থ হয়ে গেল সাপোজ ল্যামডা প্রাইম। তাহলে কি এই যেহেতু এনার্জি কম, তাহলে কি ল্যামডা প্রাইমটা বেশি হবে, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা আমরা বের করতে পারি। এটা বেসিক্যালি কি ওয়েভলেন্থ শিফট। হ্যাঁ, এটা কম্পটন ইফেক্ট আমরা ডেরিভেশন করে করতে পারি, যেটা কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, খুব ইম্পর্টেন্ট, মানে ওয়েভলেন্থ শিফট বেসিক্যালি ইকুয়াল টু h বাই mg ইন্টু c। h হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, mg হচ্ছে কি রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, হ্যাঁ, আর c হচ্ছে তোমার লাইট স্পিড ইন ফ্রি স্পেস ইন্টু 1 মাইনাস কস আলফা, আলফাটা কি বেসিক্যালি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ফাইন, তাহলে এখান থেকে তুমি দেখো করতে পারবে, যদি আলফার মানটা 0 ডিগ্রি হয় তাহলে কত হবে তুমি দেখতে পারো এখান থেকে। তাহলে আলফা যদি 0 হয় তাহলে cos 0 কত হয় 1 হয়। তাহলে কি ওয়েভলেন্থের ডিফারেন্স মানে 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেল, তাহলে কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা হয়ে গেল। তার মানে কি যদি অ্যাঙ্গেলটা যদি 0 হয় তার মানে কি বেসিক্যালি যে ইনসিডেন্ট ফোটনটা পড়লো এবং যে স্ক্যাটারিং যে ফোটনটা যাচ্ছে তাদের কি ওয়েভলেন্থ সেম, মানে সেখানে বেসিক্যালি কোনো এনার্জি লস হয়নি। ল্যামডা আলফার মান যদি 90 হয় তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবে, যদি 180 ডিগ্রি হয় তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে পারবে কেমন ভাবে কেমন শিফট হবে, মানে কেমন অ্যাঙ্গেলে পোল মানে স্ক্যাটার্ড হলে পরে কেমন শিফট হবে। ঠিক আছে, সেটা তোমরা এখান থেকে বের করতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসবো এই যে ফোটনটা যে স্ক্যাটার্ড হলো তার যে এনার্জি বলছে এইচ নিউ প্রাইম, তাহলে এইচ নিউ প্রাইমের ভ্যালুটা কতখানি, এটা তো বেসিক্যালি আমাদের কাছে নোন না, আমাদের কাছে নোন ছিল কি এই ফোটনের এনার্জিটা নোন ছিল। ফাইন, ফোটনের এনার্জিটা নোন ছিল এবং যে ইলেকট্রনটা রেস্ট অবস্থায় ছিল সেই রেস্ট ইলেকট্রনের এনার্জি আমাদের কাছে জানা ছিল। ফাইন, তো দেখো আমরা এখানে যেটা পড়েছি, তাহলে এই যে স্ক্যাটার্ড ফোটন তার যে এনার্জি সেটা কত, এইচ নিউ প্রাইম ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে এই ফর্মুলা থেকে, সব এই ফর্মুলা থেকে আসবে। হ্যাঁ, তাহলে এইচ নিউ মানে এটা ইনসিডেন্ট ফোটন এনার্জি, এভাবে মনে রাখবে ইনসিডেন্ট ফোটন এনার্জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ নিউ বাই m0 c স্কোয়ার। দেখো উপরে যেহেতু এনার্জি দিয়েছি তোমার নিচেকে এনার্জি দিতে হবে, তাহলে উপরে যেহেতু এইচ নিউ তাহলে এনার্জি অফ কার বেসিক্যালি ফোটন, আর নিচেটা কি m0 c স্কোয়ার, এটা বেসিক্যালি ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি। ওকে, ইন্টু 1 মাইনাস কস আলফা, তাহলে এইটা হচ্ছে তোমার স্ক্যাটার্ড ফোটনের এনার্জি। সিমিলারলি আমরা যে ইলেকট্রনটা যে রিকয়েল করেছি তাহলে এই ইলেকট্রনের রিকয়েল এনার্জি কতখানি হবে সেটা আমরা বের করতে পারি, মানে কাইনেটিক এনার্জিটা কতখানি হবে, তাই তো। দেখো কাইনেটিক এনার্জি আমরা কি করে বের করতে পারি, বেসিক্যালি এই ইলেকট্রনটা প্রথমে কি রেস্টে ছিল, তাহলে এর উপর একটা ফোটন এসে পড়েছে যার এনার্জি কত এইচ নিউ। ফাইন, এইবার স্ক্যাটারিং এর পরে কি হয়েছে, মানে ফোটনটা স্ক্যাটার হয়ে যাচ্ছে আর ইলেকট্রনটা রিকয়েল হচ্ছে, মানে এই দুজনের এনার্জি যোগ করলে পরে আমরা এইচ নিউ পাবো, তাই তো। তাহলে এইচ নিউ থেকে যদি আমরা এইচ নিউ প্রাইম বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের কাইনেটিক এনার্জি পেয়ে যাবো আমরা, তাই না, মানে ইলেকট্রনটা একটা ভেলোসিটিতে মুভ করছে তাহলে তার যে এনার্জি সেটা পেয়ে যাবো আমরা। ওকে, জাস্ট এনার্জি কনজারভেশন হলো ভাই। ওকে, তাহলে এখান থেকে আমরা করতে পারি, তাহলে এখানে এইচ নিউ প্রাইম আমরা বের করে রেখেছি একটু আগে, তাহলে সেটাকে পুট করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে কি আসছে বেসিক্যালি মানে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন ইকুয়াল টু এইচ নিউ ইন্টু এইচ নিউ বাই m0 c স্কোয়ার। দেখো এই টার্মটুকুনিকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি সাপোজ বিটা। ওকে, মানে কনস্ট্যান্ট না একটা প্যারামিটার ধরে নিয়েছি বিটা ইন্টু 1 মাইনাস কস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইন্টু 1 মাইনাস কস আলফা। ওকে, বিটা মানে বেসিক্যালি কি এইচ নিউ বাই m0 c স্কোয়ার। এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ নিউ যদি চেঞ্জ করে তাহলে কি বিটার মান চেঞ্জ করবে, সিম্পল। যে নিচের টার্মটা কনস্ট্যান্ট, তাই না, কারণ m0 হচ্ছে তোমার ইলেকট্রনের রেস্ট মাস, c হচ্ছে লাইট স্পিড ইন ফ্রি স্পেস, কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা যেটা করবো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং মানে আলফা আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে বিটা, মানে এই বিটা আর এই বিটা কিন্তু এক নয়, ঠিক আছে। এই বিটাটা বেসিক্যালি একটা প্যারামিটার ধরে যে আমি এইচ নিউ বাই m0 c স্কয়ার, এখানে তুমি আলাদা নামও দিতে পারতো এখানে। হ্যাঁ, আর এইখানে যে এই যে বিটাটা, এই বিটা হচ্ছে তোমার ডেভিয়েশন অ্যাঙ্গেল, এই বিটার কথা আমি এখানে বলছি। ফাইন,
হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বেসিক্যালি, এটা কিন্তু অ্যাঙ্গেল না। হ্যাঁ, এটা জাস্ট একটা মানে প্যারামিটার ধরেছে, এটা এইচ নিউ বাই এম জিরো সি স্কয়ার, এটা ডাইমেনশনলেস বেসিক্যালি, কারণ উপরে এনার্জি নিচে এনার্জি। ওকে, আচ্ছা, তাহলে পরে এখান থেকে আমরা ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাই বেসিক্যালি সেটা কি, কট বিটা ইকুয়াল টু 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কয়ার ইন্টু ট্যান আলফা বাই 2। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, মানে এই যে তিনটে রিলেশন পেলাম, এই তিনটে রিলেশন খুব ইম্পর্টেন্ট। মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কি, এই যে কম্পটন ইফেক্ট, মানে এই যে রিলেশনটা, এইটা কিন্তু তোমার মেনলি ইম্পর্টেন্ট। এটা থেকে তুমি সব ক্যালকুলেট করতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট যেটা বেসিক্যালি রেখেছে সেটা কি, ডি ব্রগলি হাইপোথিসিস, খুব খুব ইম্পর্টেন্ট। ডি ব্রগলি হাইপোথিসিস বলছে যে কোনো টাইনি পার্টিকেল বা কোয়ান্টাম পার্টিকেল যখন মুভ করার সঙ্গে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ মানে ওয়েভ জেনারেট করে বা ওয়েভ লেন্থ জেনারেট করে, সেটা কি বেসিক্যালি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তিনি বেসিক্যালি কি বললেন, তিনি মানে এই জিনিসটা বললেন যে একটা পার্টিকেল যখন মুভ করে তখন তার সাথে একটা ওয়েভ জেনারেট হয়, সেই ওয়েভের ভ্যালুটা কত খালি বেসিক্যালি এইচ বাই পি, মানে পি হচ্ছে মোমেন্টাম, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে পার্টিকেলটা মুভ করছে তার ওয়েভ লেন্থ। ওকে, মানে আমরা যেরকম ফোটনের ক্ষেত্রে দেখলাম, আমরা বেসিক্যালি কি দেখলাম, যারা ফোটন মানে ওয়েভ সেটা কিন্তু বেসিক্যালি পার্টিকেল হিসেবে ট্রিট হচ্ছে। মানে ডি ব্রগলি এরকম ভাবলেন, তাহলে একটা ওয়েভ পার্টিকেল হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে পার্টিকেল ওয়েভ হিসেবে কারণ ট্রিট হতে পারে না। তার জন্যই তার পরিপ্রেক্ষিতে এই সূত্রটা এসেছিল, মানে এই সূত্রটা দিয়েছিলেন। তিনি বললেন যে একটা পার্টিকেলে যখন মুভ করবে তার সাথে একটা কিন্তু ওয়েভ জেনারেট হবে, তার একটা ওয়েভ লেন্থ থাকবে, সেটা কি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এই সূত্রটা খুব ইন্টারেস্টিং সূত্র। দেখো এই বাঁ দিকটা কি ল্যামডা মানে কি ওয়েভের পার্ট, ডান দিকটা দেখো এই পিটা কি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, তাই না? তাহলে মোমেন্টাম কার রয়েছে, পার্টিকেলের মোমেন্টাম। তাহলে কি ডান দিকটা পার্টিকেল প্রপার্টি শো করছে, বাঁ দিকটা কি ওয়েভ প্রপার্টি শো করছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসবো আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার কি ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি। এখান থেকে জ্যামের প্রত্যেকবার কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে। কম্পটন ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্ট, ডি ব্রগলি হাইপোথিসিস, ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি, দেখো ফেজ ভেলোসিটি বেসিক্যালি কি ভিপি, মানে ফেজ ভেলোসিটি বা আমরা অনেক সময় বলে থাকি পার্টিকেল ভেলোসিটি। ঠিক আছে, সেটা করলে কি হয় বেসিক্যালি, সিম্পল ডেফিনেশনটা ওমেগা বাই কে, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে হচ্ছে তোমার প্রোপাগেশন ভেক্টর। এটাকে আবার লিখতে পারি আমরা বেসিক্যালি এনার্জি অফ দ্য পার্টিকেল ডিভাইডেড বাই মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। ওকে, এটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি বা পার্টিকেল ভেলোসিটির ডেফিনেশন। সিমিলারলি গ্রুপ ভেলোসিটির যে ডেফিনেশন সেটা বেসিক্যালি কি ডি ওমেগা বাই ডিকে। হ্যাঁ, ডি ওমেগা বাই ডিকে, ডি মানে বেসিক্যালি ডেরিভেটিভ করা হচ্ছে। ওকে, হ্যাঁ, और এটাকে আমরা লিখতে পারি কি ডিই বাই ডিপি, খুব খুব ইম্পর্টেন্ট। এবং এই গ্রুপ ভেলোসিটি এবং যে ফেজ ভেলোসিটি এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কি বেসিক্যালি সেটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। এখান থেকে তুমি যে কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন দেয় এখান থেকে। বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি যেটা পাই আমরা সেটা কি বেসিক্যালি ফেজ ভেলোসিটি, মানে যেটা হচ্ছে তোমার ভিপি বা পার্টিকেল ভেলোসিটি বলতে পারি আমরা, মাইনাস ল্যামডা হচ্ছে তোমার বেসিক্যালি কি ওয়েভ লেন্থ ইন্টু ডি ভিপি, মানে গ্রুপ ভেলোসিটি ডেরিভেটিভ ডিভাইডেড বাই উইথ রেসপেক্ট টু কার ওয়েভ লেন্থ, মানে ডি ল্যামডা। ওকে, এবার আমরা ল্যামডা আর প্রোপাগেশন ভেক্টরের সঙ্গে একটা রিলেশন জানি, সেটা কি ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বাই কে। তুমি যদি চাও যে হ্যাঁ আমি এটাকে মানে প্রোপাগেশন ভেক্টরের টার্মসে নিয়ে আসবো, তাহলে এখানে পুট করে দাও, ল্যামডার জায়গায় তুমি পুট করবে 2 পাই বাই কে, ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করলে চলে আসবে। অনেক সময় প্রশ্নটা দিয়ে দেয় যে মানে কেটা বলে দিয়েছে, প্রোপাগেশন ভেক্টর বলে দিয়েছে, ঠিক আছে, ফেজ ভেলোসিটি বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে তুমি বের করতে বলেছে কি গ্রুপ ভেলোসিটি বের করতে বলো, মানে গ্রুপ ভেলোসিটি বের করতে হবে। তাহলে দেখো প্রোপাগেশন ভেক্টর টার্মস তুমি নিয়ে আসবে এই জায়গাটাকে, তাহলে হয়ে যাবে। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট ল যেটা পাই আমরা বেসিক্যালি ভিপি ইন্টু ভিপি হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি আর ভি হচ্ছে তোমার ওই পার্টিকেলটা ভেলোসিটি। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। মানে তাহলে এখানে এই যে লটা থেকে তুমি যদি ভালো করে দেখো যে ভিপি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি সি বাই, মানে এটাকে একটু এরকমভাবে লিখি সি ডিভাইডেড বাই ভি বাই সি, তাই না? তাহলে এই যে ভি বাই সি, দেখো সি তো প্রচুর লার্জ টার্ম, আবার এখানে ভি বাই সি, ভি হচ্ছে তোমার পার্টিকেলটা জাস্ট একটা ভেলোসিটি, মানে ভেলোসিটি, তাই না?
তাহলে এই টার্মটা মানে ভি বাই সি খুবই স্মল, যেহেতু এটা খুবই স্মল তাহলে কি নিচে স্মল হলে পরে এবং এটা তো কনস্ট্যান্ট, নিচে স্মল হলে কি ভিপিটা বেড়ে যাবে। ভিপিটা দেখো তুমি সি এর থেকে গ্রেটার দেন বলছে, মানে ভিপি ইজ গ্রেটার দেন সি, এটা পসিবল নয়, তাই বলছে ফেজ ভেলোসিটির কোনো ফিজিক্যাল মিনিং নেই। মানে অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, হ্যাঁ আমরা জানি যে কোনো পার্টিকেলের কথাই তুমি বলো না কেন তার ভেলোসিটি লাইট স্পিডের থেকে বেশি হতে পারে না, কিন্তু এখানে দেখাচ্ছে যে লাইট স্পিডের থেকে বেশি হবে, তো এটা কি তাহলে ভুল, এটা তাহলে কি ফেজ ভেলোসিটির কোনো ফিজিক্যাল মিনিং নেই। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি বেসিক্যালি স্ক্রোডিঞ্জার বলছি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। সেটা কি মানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেসিক্যালি কি বলছে, খুব ইম্পর্টেন্ট এটা, যে তুমি যদি কোনো একটা পার্টিকেলের যদি পজিশনকে যদি প্রপারলি মেজার করো, মানে পারফেক্টলি যদি পজিশনকে মেজার করতে পারো, প্রিসাইসলি যদি পজিশনকে মেজার করতে পারো, তাহলে তুমি ওই পার্টিকেলের মোমেন্টাম হারিয়ে ফেলবে, মানে মোমেন্টাম সঠিকভাবে মেজার করতে পারবে না। ভাইস ভার্সা কেমন, যদি তুমি পার্টিকেলটার মোমেন্টামকে সঠিকভাবে যদি মেজার করতে পারো তাহলে তুমি পার্টিকেলের যে পজিশনের সম্পর্কে তুমি সঠিক ধারণা বা তথ্য তুমি পাবে না। এইটাই হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে আনসার্টেনটি বুঝতেই পারছো, মানে একটা যদি সার্টেন করো আরেকটা আনসার্টেন হয়ে যাবে, মানে একটা যদি তুমি প্রিসাইসলি মেজার করো তো আরেকটাকে তুমি মেজার করতে পারবে না। হ্যাঁ তাহলে এই যে ডেল্টা এক্স এবং যে ডেল্টা পি এক্স, বেসিক্যালি এক্স লিখেছি মানে জাস্ট ওয়ান ডাইমেনশনের জন্য, হ্যাঁ এক্স রিপ্রেজেন্ট করেছি, মানে এটা কি পি এক্সটা কি মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট। তাহলে এখানে দেখো ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স, এটা কি বেসিক্যালি ডেল্টা এক্স মানে এরারটা, মানে তুমি যে পজিশন মেজার করছো, পজিশন মেজার করার যে এরার, সেই এরারটা কতখানি, এটা মানে আনসার্টেনটি কতখানি সেটা হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে, ডেল্টা এক্সটা কি বেসিক্যালি এরার, সিম্পল কথাই হয় এরার, মানে তুমি এক্স মেজার করেছো সাপোজ 5 মিটার হওয়ার কথা ছিল, ঠিক আছে, তুমি মেজার করলে 4.9, তাহলে এরার কতখানি 5 - 4.9, তাহলে সেটা হচ্ছে তোমার কি বেসিক্যালি ডেল্টা এক্সটা কি 5 - 4.9। একই রকমভাবে ডেল্টা পি এক্সটা মানে মোমেন্টামের এরার। তাহলে এই যে এরারটা মানে এরারের প্রোডাক্টটা কখনোই এইচ ক্রস বাই 2 তার থেকে মানে ছোট হতে পারে না। মানে দেখো এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তার ভ্যালু কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, এইটা হচ্ছে তোমার এইটা মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা, ফাইন। দেখো এর থেকে স্মল নাম্বার মেজার করা পসিবল নয়, তাহলে এরারটাও এর থেকে স্মল হতে পারে না, আইদার এইটা হবে অথবা এর থেকে কম মানে বেশি হবে এরারটা। মানে এরার যেটা যে তুমি এই যে 5 মেজার করতে গেছো, 5 মেজার করার যে এরারটা, এই এরারের ভ্যালুটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের থেকে কম হতে পারে না, মানে এইটাই সবচাইতে লোয়েস্ট মেজারমেন্ট ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এর থেকে কম তুমি মেজার করতে পারো না, তাই না। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ধরো 1 মিটার বা 1 সেন্টিমিটার তুমি মাপবে, ঠিক আছে, তাহলে তোমার একটা সেন্টিমিটার স্কেল হলেই হয়ে যাবে, কিন্তু তোমাকে বলা হলো যে 1 মিলিমিটার মাপতে হবে, তাহলে কিন্তু তুমি সেন্টিমিটার স্কেল দিয়ে কিন্তু মাপতে পারবে না, তোমার কিন্তু আরও স্কেলটা কমাতে হবে, তাই না। এইটা এরকম ব্যাপার, ফাইন। মানে তুমি সব থেকে মিনিমাম এই এরারটা মেজার করতে পারো, মানে এতটা এরার হতে পারে, কিন্তু এর থেকে কম এরার পসিবল না, তাই এখানে আমি গ্রেটার দ্যান এবং ইকুয়াল সাইন ইউজ করেছি। এবার প্রশ্ন করতেই পারে যে 2 দিয়ে এখানে ভাগ করেছি আমি, বেসিক্যালি যদি বলে পার্টিকেলটা টোটালি ফ্রি পার্টিকেল, তার ক্ষেত্রে আনসার্টেনটি প্রিন্সিপাল কত হবে, সেটা কত হবে এইচ ক্রস বাই 2, আর ইন জেনারেল এইচ ক্রস লিখলেও হয়, ফাইন। আচ্ছা এবার আমরা চলে আসবো, দেখো এটা কি পজিশন এবং মোমেন্টাম মানে লিনিয়ারের ক্ষেত্রে একই রকমভাবে টাইম এবং এনার্জির মধ্যে আনসার্টেনটি রয়েছে, সেটা কত একই রকম গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। সিমিলারলি যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা যদি বলি, তার ক্ষেত্রেও আমরা পাই, মানে সেটা হচ্ছে তোমার ডেল্টা থিটা, মানে এটা এরকম হবে ডেল্টা থিটা ইন্টু ডেল্টা এল গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। ডেল্টা থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট, আর ডেল্টা এল হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে, এটা পাই আমরা। আচ্ছা নেক্সট আমি যেটা রেখেছি সেটা কি টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে হয়, নাকি বলছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই
2m গ্যাট স্কোয়ার সাই, এর 3 ডাইমেনশনে দেখিয়েছি তাই গ্যাট স্কোয়ার লিখেছি, প্লাস ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই, ই হচ্ছে তোমার টোটাল এনার্জি। যেহেতু আমি এখানে বলেছি টাইম ইনডিপেন্ডেন্ট, তাহলে কি এনার্জিটা টাইম ডিপেন্ডেন্ট হবে না, এনার্জিটা টাইম ডিপেন্ডেন্ট হবে না, তাই আমি সিম্পল এখানে ই কনস্ট্যান্টটা ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে টার্মটা, এইটা এই যে সূত্রটা এটা কিন্তু ডিরাইভ করা হয়নি, মানে এটা কি বেসিক্যালি এনার্জি কনজারভেশন ল থেকে ডিরাইভ করা হয়েছে, বাট টোটালি একটা সূত্র যে আমরা ডেভেলপ করি সেরকম আর ডেভেলপড হয়নি, এটা জাস্ট এনার্জি কনজারভেশন ল থেকে তৈরি করা হয়েছে। সেটা কি বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি টোটাল এনার্জি, তাই তো হয়, তাই এখানে লিখেছি। দেখো এই টার্মটুকুনি কি কাইনেটিক এনার্জির পার্ট, এই টার্মটুকুনি জাস্ট সিম্পল পোটেনশিয়াল ভাই, এটা এনার্জি টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি পাই আমরা, ফাইন। এখানে যে গ্যাট স্কোয়ার লিখেছি, গ্যাট স্কোয়ারটাকে বলা হয় থেকে ল্যাপ্লাসিয়ান অপারেটর, সেটাকে কিভাবে ডিফাইন করি আমরা, গ্যাট স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, সরি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বা ডেল টু ডেল জেড স্কোয়ার, ওকে। এখানে যে সাইটা লিখেছি, সাইটা কি বেসিক্যালি আমি এখনই বললাম যে সাইটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এবং টি, হ্যাঁ, মানে এক্স ওয়াই জেড হচ্ছে তোমার স্পেশাল পার্ট, টি হচ্ছে তোমার টেম্পোরাল পার্ট, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন। এবার দেখো এই ওয়েভ ফাংশনটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সেটা মানে ম্যাক্স বর্ন দিয়েছিলেন, তিনি বললেন যে অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লেক্স নাম্বার, মানে এটাকে আমরা যদি ডিফাইন করি সেটা কেমন হয় বেসিক্যালি এ প্লাস আই ইন্টু বি এরকম টাইপের, এটা যেটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এর যদি মানে মড স্কোয়ার করা হয় বা কমপ্লেক্স কনজুগেট আর যে ওয়েভ ফাংশনটা তার সঙ্গে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি মড স্কোয়ার ভ্যালু পায়। এই মড স্কোয়ার ভ্যালুটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, এটা যদি তুমি হোল স্কোয়ার করে দাও রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে দেখে এটা কি পজিটিভ টার্ম চলে আসবে। তাহলে কি বলতে পারবো আমরা, সেই পজিটিভ টার্ম থেকে ম্যাক্স বর্ন বলছেন এইটা বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি, মানে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম। তাহলে ডাইমেনশন হবে কেমন, প্রবাবিলিটি বাই ভলিউম হবে 3 ডাইমেনশনের ক্ষেত্রে, তাহলে কি প্রবাবিলিটিতে কোনো ডাইমেনশন হয় না, তাহলে ভলিউমটা লিখে দাও, এল কিউব হয়ে যাবে। আমার তো সাই দরকার ভাই, মানে সাই হচ্ছে ওয়েভ ফাংশন, তাহলে সাইয়ের ক্ষেত্রে কি লিখবো আমরা, মানে এই যে এল কিউব ছিল উপরে চলে যাবে, মাইনাস হবে -3 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যে এল টু দি পাওয়ার -3/2, ওকে। এটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে হলো, বাট 1 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে বেসিক্যালি, এখানে যে ভলিউমটা আমরা লিখেছি না, এই ভলিউমটা আমরা কি হয়ে যাবে বেসিক্যালি 1 ডাইমেনশনের ক্ষেত্রে ওটা লেন্থ হয়ে যাবে একটা, তাই না। তাহলে কি হবে বেসিক্যালি যে সাই স্কোয়ার ইকুয়াল টু প্রবাবিলিটি পার লেন্থ, যদি 1 ডাইমেনশনের কথা যদি বলি আমি, তাহলে লেন্থের ডাইমেনশন কত হয়, এল হয়, তাহলে এলটা উপরে আসলে পরে এল টু দি পাওয়ার -1 হবে। এবার এই স্কোয়ারটাকে রুট আকারে তুলে দেবো আমরা, তাহলে কি বেসিক্যালি 1 ডাইমেনশনের ক্ষেত্রে পাবো আমরা এইটা পাবো এল টু দি পাওয়ার -1/, ফাইন। এইটা হচ্ছে তোমার 1 ডাইমেনশনের ক্ষেত্রে সাই বা ওয়েভ ফাংশনের ডাইমেনশন, ওকে। নেক্সট যেটা আমি রেখেছি খুব ইম্পর্টেন্ট, সেটা কি নর্মালাইজেশন কন্ডিশন, হ্যাঁ। আর ওয়েভ ফাংশনের নর্মালাইজেশন কন্ডিশনটা কি বেসিক্যালি, নর্মালাইজেশন মানে বলতে চাইছে যে এটাই যে হোল ইউনিভার্সে পার্টিকেলটা পাওয়ার যে প্রবাবিলিটি সেটা অবশ্যই 1, মানে সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি, সাপোজ এটা আমাদের ইউনিভার্স, ওকে, একটা পার্টিকেল সাপোজ এইখানে রয়েছে, হ্যাঁ, তাহলে এই যে হোল ইউনিভার্স, এই হোল ইউনিভার্সে পার্টিকেলটা তো পাওয়া যাবে। তোমাকে যদি এরকম বলতো তুমি এইটুকুনি রিজিয়নে পার্টিকেলটা খোঁজো, এইটুকুনি রিজিয়নে, দেখো এইটুকুনি রিজিয়নে কিন্তু পার্টিকেলটা কিন্তু নেই, তাই না। তাহলে কি এইখানে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি 0, বাট এইখানে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি কিন্তু 1। তার মানে এই যে হোল যে রিজিয়ন বা ইউনিভার্সটা, এই হোল ইউনিভার্সে পার্টিকেলটা যে পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু অবশ্যই 1 হবে। তাহলে সেটাকে আমরা কীভাবে ডিফাইন করি, যে নাকি ইন্টিগ্রেশন ওভার -∞ টু +∞, এটা যেহেতু 3 ডাইমেনশনের ক্ষেত্রে করবো, তাহলে এখানে তুমি 3টে মানে ইন্টিগ্রেশন ইউজ করতে পারো, একটা এক্স ওয়াই একটা জেড। আমি জাস্ট একটা দিয়েই বুঝিয়ে দিয়েছি, এখানে সাই ইন্টু সাই স্টার, বা এটাকে আমরা লিখতে পারি কি মড সাই স্কোয়ার ইন্টু ডিভি হচ্ছে তোমার ওই এলিমেন্টারি ভলিউম ইকুয়াল টু 1। এটা কি বেসিক্যালি 3 ডাইমেনশনের ক্ষেত্রে। 1 ডাইমেনশনের ক্ষেত্রে কী হবে, জাস্ট এখানে ডিভি রয়েছে, এটা কী যাবে ডিএক্স হয়ে যাবে, জাস্ট সিম্পল।
আর এখানে ইন্টিগ্রেশনটা বেসিক্যালি একটার উপরে হবে অন এক্স, মানে এক্সের উপরে কিন্তু ইন্টিগ্রেশনটা হবে। এই হচ্ছে গিয়ে বেসিক কিছু কনসেপ্ট, এবং আরও কিছু কনসেপ্ট রয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।